মেরাবের চোখে চোখ পড়তেই স্নেহা চোখ নামিয়ে রুমে ঢুকে। মেরাব ফোন কানে নিয়ে বলে, কিছু বলবে? হ্যাঁ, আপনাকে নিচে ডাকছে। কে? আসলে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, তো সবাই আপনাকে ডাকছে। তুমি গিয়ে বলো আমি আসছি। স্নেহা মাথা নাড়িয়ে বলে, ঠিক আছে। স্নেহা রুম থেকে বেরিয়ে নিজের মাথায় নিজেই গাঁটটা মেরে বিড়বিড় করে বলে উঠে, ছি হো। স্নেহা, তুমি কিনা ওই বজ্জাত লোকের দিকে তাকিয়েছিলি? তোর চোখ দিন দিন খারাপ হয়ে যাচ্ছে স্নেহা। ভালো হয়ে যা। স্নেহা বিড়বিড় করে কথা বলতে বলতে নিচে ড্রয়িং রুমে চলে আসে। সাইদার পাশে বসতে বসতে বলে, ভাইয়াকে ডাকতে গিয়ে দেখি ফোনে কথা বলছে। পরে উনাকে নিচে আসতে বললাম। উনি বলল একটু পরে আসবে। সাইদা মাথা তুলে বলে, তাহলে আসবে। আর স্নেহা, তুমি কি মেহেদি লাগাবি? আয় লাগিয়ে দেই। স্নেহা হাত বাড়িয়ে দিয়ে বলে, দিয়ে দাও। না, করব না। সাইদা হেসে স্নেহার হাতটা ধরে মেহেদি দিতে থাকে। পাশে থেকে সাদাফ মুখ বেঁকিয়ে বলে উঠে, তোরা ভাই কেমন জানি সাজুগুজু, মেহেদি, নেলপালিশ ছাড়া থাকতেই পারিস না। স্নেহা বলে, ভাইয়া তুমি এগুলো বুঝবে না। সাদাফ গা ছাড়া ভাব নিয়ে বলে উঠে, না বাবা, আমি বুঝতেও চাই না। স্নেহা, মৌসুনু, বলো, ধর, তোদের যদি বিয়ে হয়, তারপর যদি তোদের স্বামী তোদেরকে সাজুগুজু করতে না দেয়, মেহেদি পড়তে না দেয়, তখন কি করবি? মৌ কটমট দৃষ্টিতে তাকায় সাদাফের দিকে। আর স্নেহা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে উঠে, তখন আর কি করব? ওই স্বামীকেই হাত পা ভেঙে শুইয়ে রাখব। সাদাফ অবাক হওয়ার ভঙ্গিমায় বলে, বাব্বাহ, তুমি এত কিছু করবি? স্বামীকে যদি হাত পা ভেঙে শুইয়ে রাখিস তাহলে খাবি কি? স্নেহা দোপাটি দাঁত বের করে বলে, কেন, স্বামীর কিডনি তো আছেই। কিডনি দুটো বিক্রি করে দিব। ঝামেলা শেষ। আসলেই তোর বুদ্ধির তুলনা নেই। একবারে গোবর মার্কা বুদ্ধি। এই কথা শুনতেই স্নেহা পাশে থাকা কুশন হাতে নিয়ে সাদাফের দিকে ছুঁড়ে মারে। সাদাফ সেটাকে ক্যাচ করে হেসে হেসে বলে, তোর স্বামীর কপালে সত্যিই দুঃখ আছে রে। ওদের হাসিঠাট্টার মাঝে মেরাব এসে বসে সাদাফের পাশে। সাদাফের কাঁধে হাত রেখে বলে উঠে, কার স্বামীর কপালে দুঃখ আছে? কার আবার? ওই দুই মহাপ্রাণীর। মৌ আর স্নেহা দুজনেই রেগে যায়। মৌ রাগ সামলাতে না পেরে উঠে এসে সাদাফের কাছে এসে দাঁড়ায়। নিজের মেহেদি পরা হাতটা সাদাফের শার্টের কাছাকাছি এনে বলে উঠে, তোমার চকচকে শার্টে মেহেদি লাগিয়ে দিব। সাদাফ একটুখানি সরে গিয়ে বলে উঠে, খবরদার, যদি দাগ লেগে যায় তোর খবর আছে। আরও মজা করবে আমাদের সাথে? না বইন, সরে যা প্লিজ। লক্ষ্মী বোন আমার। মেরাব তখন মৌয়ের হাত ধরে টেনে নিজের পাশে বসায়। সাদাফও মৌয়ের থেকে একটু দূরে বসে। বলা তো যায় না এই মেয়ে আবার সত্যি সত্যি মেহেদি না লাগিয়ে দেয়। সবার কথা বলা শেষে যে যার যার মতো রুমে যাওয়ার সিদ্ধান্ত নেয়। একসাথেই সবাই সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে। সেখানে মেরাব আর মৌ কথা বলতে বলতে যাচ্ছে। দুজনের পেছনে স্নেহা মেরাবকে দেখতে দেখতে যাচ্ছে। মৌ আর স্নেহা রুমে চলে আসে। স্নেহা হাত ধুতে চলে যায় ওয়াশরুমে। বেসিনে হাত ধুতে ধুতে আয়নায় তাকায়। মনে মনে মেরাবের কথা ভাবতে থাকে। এদিকে মৌ স্নেহাকে ডাক দেয়, আপু তোমার হলো? স্নেহার সাথে সাথে ভাবনার আদলে থেকে বেরিয়ে বলে উঠে, আসছি। স্নেহা রুমে চলে আসে। সেই সাথে মৌ ওয়াশরুমে হাত ধুতে চলে যায়। স্নেহা রুমের দরজা বন্ধ করে শুয়ে পড়ে। পরদিন সকালে শীতটা এখন একটু কমে এসেছে। সূর্যের কিরণও ধীরে ধীরে কুয়াশার সাথে মিলিয়ে যাচ্ছে। আজ মেরাব আগে ঘুম থেকে উঠে গিয়েছে। ফ্রেশ হয়ে নিচে আসতেই দেখে রহিমা আন্টি কিচেনে কাজ করছে। তিনি মেরাবকে দেখা মাত্রই বলে উঠেন, কফি বানিয়ে দিব? না, একটু পরে দিন। আমি একটু বাগানে থেকে আসছি। মেরাব সদর দরজা খুলে চলে যায় বাড়ির বাহিরে। বাগানে এসে দোলনায় বসে। আজকের সকালটা কেন যেন সত্যিই মেরাবের কাছে একটু আলাদা রকমের সুন্দর লাগছে। ওদিকে দূর থেকেও যে মেরাবকে একজোড়া চোখ পরক করছে তা মেরাবের অজানা। আসলেই অজানা। স্নেহা রুমের ব্যালকনির দরজা খুলে চুল ব্রাশ করছিল আর তাকে আনমনে দেখে যাচ্ছিল। মেরাব সেদিকে কোনো খেয়ালই করেনি। মেরাবের ফোনে কল আসে। মেরাব কল রিসিভ করে কথা বলতে বলতে উঠে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে মেরাবের চোখ যায় দোতলায় মৌয়ের রুমের ব্যালকনির দিকে। মেরাব দেখার স্নেহা তৎক্ষণাৎ সরে দাঁড়ায়। নিজেকে আড়াল করে ফেলে। মেরাব ব্যালকনির দিকে তাকিয়ে মুচকি হেসে কথা বলতে বলতে অন্য সাইডে চলে গেল। স্নেহা মিনিট 2 পরে একটু উকি দিল। মেরাবকে তখন বাগানে দেখতে পেল না। মনটা হঠাৎ করেই খারাপ হয়ে গেল। ব্যালকনিতে এসে মনে মনে বলে, স্নেহা তোর নজর শেষমেশ ওর দিকেই গেল। ছেলেটাকে তো তুই আগে দেখিসনি। একদিনের ভিতরে ছেলেটাকে চোখে হারাচ্ছিস। এই বলে স্নেহা পুরো বাগানে এদিক ওদিক তাকায় কিন্তু মেরাবকে দেখতে পায় না।
স্নেহা বেতের চেয়ারে ধপ করে বসে বিড়বিড় করে বলে, আমি কি তাহলে সত্যিই উনাকে চোখে হারাচ্ছি? সকালবেলা খাবার খাওয়ার সময় মেরাব আর স্নেহা পাশাপাশি বসে। স্নেহা মনে মনে একটু খুশি, তবে তা প্রকাশ করার কোনো ইচ্ছেই হচ্ছে না। মেরাবও গম্ভীর হয়ে খেতে শুরু করে। খাওয়ার মাঝে স্নেহার মাথায় বদবুদ্ধি এসে চাপে। খেতে খেতে মেরাবের পায়ে পাড়া দেয়। মেরাব আর চোখে তাকায় স্নেহার দিকে, কিন্তু স্নেহার কোনো প্রতিক্রিয়া নেই। মেরার বিষয়টা আমলে না নিয়ে খেতে শুরু করে, মনে করে হয়তো ভুলে লেগে গিয়েছে। মিনিট 2 পরে স্নেহা আবারও মেরাবের পায়ে পাড়া দেয়। মেরাব এবার শিওর যে এটা ভুল করে নয়, ইচ্ছে করে। মেরাবও তো কম নয়, সে উল্টো স্নেহার পায়ের উপরে পা দিয়ে রাখে। স্নেহা পা সরাতে চাইলে পারে না। মেরাব স্নেহার দিকে তাকিয়ে বাঁকা হাসে। স্নেহা মনে মনে বলে, এবার ফেঁসে গিয়েছি। ধুর ছাই, কি জন্যে যে খোঁচাতে গেলাম। খাবার খাওয়ার পর্ব শেষ হতেই নাফিসা বেগম বাড়িতে চলে যাওয়ার কথা জানান, কিন্তু স্নেহার বাড়ি যাওয়ার কোনো ইচ্ছেই হচ্ছে না। কালকে থেকে স্নেহার আবার কলেজ খোলা, বাড়ি যেতেও হবে। কিন্তু মেরাবকে দেখার তীব্র লোভ জাগছে তার। অল্প সময়ের মধ্যে মেরাবকে ভালোবেসে ফেলেছে, বলতে গেলে একতরফাই ভালোবাসে। স্নেহা তার মাকে জানায় এখন যাবে না, বিকেলে যাবে। নাফিসা বেগম আর কি বলবেন, মেয়ে যখন বলেছে বিকেলে যাবে তাহলে তাই। মেরাবও সেখানে ছিল, সে স্নেহার না যাওয়ার কারণও বুঝতে পেরেছে। মেরাবও দেখতে চাচ্ছে স্নেহা কি করে। এটা শিওর স্নেহা তো তার উপরে ফিদা, ওর হাবভাবই বলে দিচ্ছে। মেরাব স্নেহার দিকে এক নজর তাকিয়ে উঠে রুমে চলে গেল। স্নেহা মেরাবের যাওয়া দেখে মনে মনে বলে, লোকটা এক জায়গায় বসে থাকতে পারে না, এত জায়গা বদল করা লাগে কেন উনার, তাই বুঝি না। আরেকটু বসে থাকলে কি এমন ক্ষতি হতো? মেরাব চলে যাওয়ার পরেই রহিমা আন্টি কফি নিয়ে এলেন। মেরাবের জন্য এনেছেন, কিন্তু মেরাব মাত্র উপরে চলে গেল। রহিমা আন্টি যেই সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাবেন ঠিক তখনই স্নেহা সিঁড়ির দিকে এগিয়ে গিয়ে বলে, আন্টি কফি কার জন্য? মেরাবের জন্য। স্নেহা হালকা হেসে বলে, আমিও ওই রুম হয়ে মৌয়ের রুমে যাব। ঠিক আছে, এই নাও। স্নেহা কফির মগটা হাতে নিয়ে খুশি মনে মেরাবের রুমের দিকে চলে গেল। রুমের সামনে এসে পর্দা সরিয়ে বলে, ভাইয়া আসবো? মেরাব স্নেহার দিকে তাকিয়ে বলে, এসো। স্নেহা এগিয়ে গিয়ে কফিটা মেরাবের দিকে দেয়। মেরাব কফি হাতে নিয়ে বলে, তুমি বানিয়েছ নাকি? স্নেহা মুখে হাসি ফুটিয়ে বলে, না, আন্টি বানিয়েছে। মেরাব কফিতে চুমুক দিয়ে বাঁকা হেসে বলে, ওহ, এই জন্যই তো বলি আমার শত্রু আবার আমার জন্য কফি আনবে। শত্রু তো শত্রুই হয়। স্নেহা কোমরে হাত গুজে বলে, কি বললেন আপনি? কেন বয়রা নাকি? শুনতে পাওনি আপনি বয়রা? মেরাব হেসে বলে, আমি স্পষ্ট সব শুনতে পাই। তোমার মতো এক কথা 2 বার রিপিট করতে বলতে হয় না আমার। ওসব ছাড়ুন, এখন বলুন আমাকে শত্রু বললেন কেন? তো কি বলবো? মীর জাফর। স্নেহা কিছু বলতে যাবে ঠিক তখন তাকে ডেকে উঠে ফাহমিদা খান। স্নেহা মেরাবের দিকে তাকিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল। মেরাব তখন তপ্ত শ্বাস ছেড়ে বলে উঠে, শত্রুকে শত্রু বলবো না তো কি বলবো? আমার সব কিছু কেড়ে নিয়ে বসে আছে, আবার তাকে শত্রু বললেই দোষ। কথাটা বলে মেরাব বিছানায় আয়েসি ভঙ্গিতে বসতে বসতে তাচ্ছিলের হাসি দিয়ে বিড়বিড় করে বলে, স্নেহা তুমি এই যে একটু পরপর এসে আমাকে দেখে যাও, আড়াল হতে আমায় দেখো, আমি বুঝতে পারি, সব বুঝতে পারি। তুমি টেরও পাচ্ছ না তুমি ঠিক করতে যাচ্ছ, তবে সময় হোক তুমিও বুঝতে পারবে। তাহলে ভালোবাসার মাঝেই প্রতিশোধের খেলাটা শুরু করা যাক। এই বলে মেরাব নিজেই হেসে উঠল। দুপুর 2টা। স্নেহারা আরেকটু পরেই রেডি হয়ে চলে যাবে। এখন দুপুরের খাবার খেয়ে রেস্ট নিচ্ছে সবাই। স্নেহা ড্রয়িং রুমে মৌয়ের সাথে বসে কথা বলছিল। সেই সকালের পরে মেরাবকে আর নিচে দেখতে পায়নি, নিচেই নামেনি বলতে গেলে। দুপুরের খাবারটাও রুমে খেয়েছে। স্নেহা এদিক ওদিক তাকাচ্ছিল যদি বের হয় মেরাব। মারুফুল খান দুপুরের খাবার খেয়ে রুমে শুয়েছিলেন। ঠিক তখন ফাহমিদা খান রুমে এলেন হাতে শাড়ি নিয়ে। ছাদে মেলে দিয়েছিলেন, এখন এগুলো ভাঁজ করে তুলে রাখবেন। ফাহমিদা খান বিছানার এক কোণে বসে শাড়িগুলো ভাঁজ করছেন। মারুফুল খান উঠে বসলেন। ফাহমিদা খানের দিকে তাকিয়ে ভাবুক গলায় বলে উঠেন, আচ্ছা ফাহমিদা, মেরাবের হুট করে ফিরে আসা তোমার কাছে খটকা লাগছে না? ফাহমিদা খান হালকা হেসে বলে উঠেন, খটকা লাগবে কেন? ছেলেটায় দেশে এসেছে, এতে আবার খটকা কিসের? তোমার যত সব ভুলভাল কথা। মারুফুল খান চুপ করে নিজেই ভাবতে লাগলেন। তার কাছে সত্যিই খটকা লাগছে মেরাবের আসা। কোনো রিজন ছাড়া মেরাব তো আসার কথা না। এদিকে নাফিসা বেগম তখন স্নেহাকে রেডি হতে বললেন।
স্নেহা রেডি হওয়ার জন্য উপরে চলে এলো। মৌয়ের রুমে ঢোকার আগে মেরাবের রুমের সামনে এসে দাঁড়ালো। উকি দিয়ে দেখল মেরাব রুমে নেই। স্নেহা ঘুরে দাঁড়িয়ে ভাবতে লাগলো মেরাব কোথায় যেতে পারে। ভাবতে ভাবতে স্নেহার মেরাবের দরজা হালকা হেলান দিয়ে দাঁড়ায়। এর কিছুটা দূরে মারুফুল খান স্নেহাকে ডাক দেন। স্নেহা যাওয়ার জন্য যেই পা বাড়াবে ঠিক তখন রুমের ভিতরে থেকে মেরাব স্নেহার চুলের বিনুনি ধরে টান দেয়। মারুফুল খান স্পষ্ট দেখতে পেলেন স্নেহাকে রুমের ভিতরে থেকে টান দিয়েছে। তিনি পুরো ব্যাপারটা দেখতে তিনি ধীর পায়ে এগিয়ে এলেন। স্নেহা আচমকা টান সামলাতে না পেরে পড়ে যেতে নিলে মেরাবের শার্ট খামচে ধরে। মেরাবও স্নেহার কোমরে হাত রেখে স্নেহাকে ধরে। মারুফুল খান দুজনকে এই অবস্থায় দেখে বাক্রুদ্ধ। মারুফুল খান মেরাব আর স্নেহাকে দেখে রুমের সামনে থেকে দুপা পিছিয়ে যান। মেরাব সেটা দেখতে পেয়ে সাথে সাথে স্নেহাকে সোজা করে খানিকটা বিরক্তি প্রকাশ করে বলে, দেখে চলতে পারো না? একবারে গায়ের উপরে এসে পড়তে হবে? স্নেহা স্তব্ধ মেরাবের কথা শুনে। যেই মেরাবকে কিছু বলার জন্য মুখ খুলবে ঠিক তখনই মেরাব স্নেহার মুখ চেপে ধরে। স্নেহা ড্যাব ড্যাব চোখে তাকালো মেরাবের দিকে। মেরাব একটু গলা উঁচিয়ে শব্দ করে বলে উঠে, তোমার শক্তি নেই, খাও না নাকি? একটু চুল ধরে টান দেওয়াতেই পড়ে যেতে হবে। ভাগ্যিস ধরেছিলাম, না হলে তো দাঁত সবটা এখনই ভাঙত। মারুফুল খান চলে যান জায়গা থেকে। মেরাব দরজার বাহিরে এসে হালকা উকি দিয়ে দেখে তার বাবা আছে কি না। যেই দেখেছে চলে গিয়েছে ঠিক তখন মেরাব স্নেহার মুখ ছেড়ে দেয়। স্নেহা তখনও একধানে মেরাবের দিকে তাকিয়ে আছে। মেরাব স্নেহাকে সজাগ করতে ধমক দেয়, এই মেয়ে, জেগে জেগে স্বপ্ন দেখছো নাকি? স্নেহা ঘোর থেকে বেরিয়ে বলে, আসলে বড় মামা আমাদের একসাথে হয়তো দেখে নিয়েছে। মেরাব বলে, তা তো দেখে নিয়েছে। সেটা ম্যানেজও করতে পেরেছি। এটা নিয়ে মনে হয় না আর ভাববে। আর তুমি আমার উপরে এসে পড়লে কেন? স্নেহা আঙুল উঠিয়ে বলে, দেখুন সবসময় আমাকে দোষারোপ করবেন না। আপনি আমার চুল ধরে টান দিয়েছেন। আর এত জোরেই দিয়েছেন যে আমি সেটায় ব্যালেন্স হারিয়ে ফেলেছিলাম। মেরাব স্নেহার আঙুলের উপরে নিজের আঙুল দিয়ে বলে, এইটুকুতেই ব্যালেন্স হারিয়ে ফেলেছ? আর তোমার এইসব ছেলেমানুষি দেখে তোমার স্বামী যে তোমাকে ইচ্ছেমতো ধোলাই দিবে তখন কি করবে? আপনিও সাদাফ ভাইয়ার মতো বলছেন? মেরাব তপ্ত শ্বাস ছেড়ে বলে উঠে, দেখো, আমাকে কারো সাথে কম্পেয়ার করবে না। আর কি জন্যে এসেছিলে তাড়াতাড়ি বলে এখানে থেকে কেটে পড়ো। স্নেহা নিশ্চুপ হয়ে গেল। ভাবতে লাগলো কিসের জন্য এসেছে। সত্যিই তো কিসের জন্য এসেছে সে? কোনো কারণও তো নেই। সাথে কি বাহানা দিবে তাও তো ভেবে আসেনি। স্নেহা হাত কচলাতে কচলাতে বলে, আসলে আমরা তো চলে যাচ্ছি, তাই আপনাকে বলতে এসেছি। মেরাব পট করে বলে উঠে, ঠিক আছে, দেখে যেও। স্নেহা বোকা বনে গেল। মনে মনে ভাবতে লাগলো, এই লোকটা তো একটু সুন্দর করেও বলতে পারত, না হয় একটু এগিয়ে দিতে পারত, কিন্তু তার মধ্যে গুরুগম্ভীর ভাবটা বেশি। নিজে থেকে আগ বাড়িয়ে একটা কথাও বলে না। মেরাব গাড়ির চাবি নিয়ে বের হতে হতে বলে, এসো। কোথায়? আমি রুম থেকে বের হব। তুমি কি করবে একা একা? স্নেহা রুম থেকে বের হতে হতে বলে, আপনি কোথায় যাবেন এখন? না মানে গাড়ির চাবি নিয়ে বের হলেন তাই বললাম। মেরাব রুমের দরজা চাপিয়ে দিয়ে বলে উঠে, বন্ধুর সাথে দেখা করতে। স্নেহা বীর বীর করে বলে, ভেবেছিলাম হয়তো আমাদের নামিয়ে দিতে যাবে, কিন্তু এই তো দেখি তার উল্টো। মারুফুল খান রুমে এসে বিছানায় বসে পড়লেন। ফাহমিদা খানকে পানি আনতে বললেন। ফাহমিদা খান বেশ আশ্চর্য, কারণ মারুফুল খান মাত্রই রুম থেকে বেরিয়েছিল আর এত তাড়াতাড়ি ফিরে এলো। ফিরে এসে আবার পানি চাইছে। ফাহমিদা খান পানির গ্লাসটা এগিয়ে দিয়ে বলেন, কি হয়েছে তোমার বলো তো? তোমাকে মোটেও ঠিক লাগছে না। মারুফুল খান পানি খেয়ে বলেন, ফাহমিদা, স্নেহাকে তোমার কেমন লাগে? ফাহমিদা খান কপাল কুঁচকালেন, কেমন লাগবে, ভালোই তো লাগে। মেরাবের সাথে মানাবে? ফাহমিদা খান বসে বললেন, তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো? মেরাবের সাথে স্নেহার বিয়ের কথা বলতে চাইছি। ফাহমিদা খান চমকে উঠে বলেন, কি বলছো? মেরাব বিয়ে করবে ওকে? আর ছেলেরটাই দুদিন হলো এসেছে। তোমার কি ভালো লাগছে না? এখন বিয়ের কথা বলবে, আর যদি ও চলে যায় তখন? মারুফুল খান মাথা নাড়িয়ে বলেন, যাবে না। আমি একটু আগে গিয়েছিলাম, ওদের একসাথে দেখলাম আর বুঝতে পারলাম মেরাব স্নেহার সাথে অতটা রাগ দেখালো না। আর আমার মনে হয় মেরাবকে স্নেহাই সোজা করতে পারবে। মেরাবকে যদি স্নেহার সাথে বিয়ে দিতে পারি তাহলে ছেলেটা খুব ভালো থাকবে। ফাহমিদা খান বলেন, কিন্তু বিয়ে দিলে এরপরে যদি পরে মর্জি ধরবে না। মেরাবের উপরে বিশ্বাস আছে। মেরাব সন্ধ্যার দিকে বাড়ি আসে। ফাহমিদা খান কিচেনে রহিমা আন্টির সাথে রাতের জন্য খাবার রান্না করছিলেন।
মেরাব ফাহমিদা খানের দিকে তাকিয়ে সোফায় গিয়ে বসে। মানুষটাকে দেখলে মেরাবের মায়ের কথা মনে পড়ে যায়। মেরাব এখন পর্যন্ত তাকে মা বলে ডাকে না। এই নিয়ে ফাহমিদা খানেরও কষ্ট কম হয় না। তিনি এই মেরাবের জন্য এই বাড়ির বউ হয়ে এলেন, কিন্তু সেই মেরাব এখনও তার মায়ের জায়গায় তাকে বসাতেই পারেনি। তবুও ফাহমিদা খান হাল ছাড়েননি। তিনি মেরাবের আদর যত্নের কমতি রাখেন না। ফাহমিদা খান মেরাবকে খেয়াল করতেই এগিয়ে এসে বলেন, মেরাব, কিছু খাবে? কফি দিও। ঠিক আছে, বসো। ফাহমিদা খান চলে যান কিচেনে। রহিমা আন্টি বলেন, আপা দেন, আমি কফি বানিয়ে দেই। না, তুমি অন্য কাজ করো, আমি কফি বানিয়ে দিচ্ছি। ফাহমিদা খান কফি বানিয়ে মেরাবের সামনে নিয়ে আসেন। মেরাবকে কফি দিয়ে পাশেই দাঁড়িয়ে রইলেন। এরপরে নরম গলায় বলেন, মেরাব, তোমায় একটা কথা বলবো। হুম, বলো। বলছিলাম, তোমার কি কোনো পছন্দ আছে? মানে কোনো মেয়েকে পছন্দ হয়? মেরাব আচমকা এই কথা শুনতে পেয়ে বিষম খেয়ে উঠে। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বলে, হঠাৎ এই প্রশ্ন? আসলে তোমার বাবা বলছিল, তাই আমি জিজ্ঞাসা করলাম। মেরাব সোজাগলায় বলে উঠে, ওহ, পছন্দ নেই? ও আচ্ছা। মেরাব কফি খেয়ে উঠে চলে গেল। নিজের রুমে এসে ফোনটা বের করে চার্জ দিয়ে ওয়াশরুমে ঢুকল ফ্রেশ হতে। মারুফুল খান ফাহমিদা খানের সাথে বুঝে আলাপ করে সিদ্ধান্ত নিয়ে মেরাবের সাথে স্নেহার বিয়ের কথাটা এগোবেন। মারুফুল খান আফনান মির্জাকে কল দেন, কিন্তু ফোন বন্ধ বলছে। তাই মারুফুল খান নাফিসা বেগমের ফোনে কল দেন। হ্যালো নাফিসা। হ্যাঁ ভাইজান, বলো। তোরা ভালোই পৌঁছে গিয়েছিস তো? হুম ভাইজান। কি করছিস এখন? কিছু না ভাইজান, শোন, যার জন্য কল দিয়েছি, আমি আর তোর ভাবি একটা জিনিস ভেবে দেখলাম, মেরাবের সাথে স্নেহাকে ভালো মানায়। স্নেহাকেও খুব পছন্দ হয়। ওদের বিয়ে হলেও মন্দ হবে না। কথাটা তোকে আগেই বলবো, কিন্তু বলা হয়ে উঠেনি। এখন তুই কি বলিস? নাফিসা বেগম খানিকটা খুশি হলেন কথাটা শুনে। মেরাবও তো ভালো ছেলেই, তার মধ্যে আবার ভাইয়ের ছেলে। তিনি হেসে বলেন, ভাইজান, এ তো ভালো কথাই। আমারও বেশ পছন্দ মেরাবকে। শুধু তোর পছন্দ হলে তো হবে না, আফনানের মতামতও নিতে হবে। মেরাব এসেছে থেকে আফনান বলল যে আসবে, কিন্তু ও তো এলোই না। এলে না হয় সামনাসামনি কথা বলতাম। ভাইজান, স্নেহার বাবাকে নিয়ে চিন্তা করো না, ওরও মেরাবকে অপছন্দ হবে না। তবুও তুমি একটু বলিস। ঠিক আছে, হসপিটালে থেকে আসুক বলবো। মারুফুল খান ভাবুক গলায় বলে উঠেন, মনে করে জানাস। যদি রাজি থাকে তাহলে 2-1 মধ্যেই বিয়েটা সেরে ফেলব। বলা তো যায় না মেরাব আবার কি করে বসে। হুম, ওর বাবা ফিরলেই বলবো। আর ওর বাবাও এতে সম্মতি দিবেন। ঠিক আছে, তুই ওকে বলে একটু তাড়াতাড়ি জানাস। এখন রাখছি। মারুফুল খান কল কেটে দিলেন। এই কথাগুলো আবার মৌ শুনতে পায়। মারুফুল খানের ফোনে কথা বলার সময় রুমে আসে। মৌ সব কথা শুনে রুম থেকে বেরিয়ে চলে যায় মেরাবের রুমের দিকে। এখন ভাইকে সবটা জানাবে। মৌ মেরাবের রুমে এসে দেখে তার ভাই ব্যালকনিতে বসে ফোনে কথা বলছে। মৌ তড়িৎ পায়ে মেরাবের কাছে যায়। মেরাব ফোনে থাকা ব্যক্তিকে বলে, তোকে পরে ফোন করছি। মৌ এসে দাঁড়িয়ে থাকে। যা দেখে মেরাব বলে, কিরে শাকচুন্নি, কিছু বলবি? ভাইয়া, একটা খবর আছে যা তুমি জানো না। কি খবর? ভাইয়া, আম্মু আর আব্বু মিলে তোমার সাথে স্নেহা আপুর বিয়ে ঠিক করেছে। মেরাব হাসল, তবে কোনো প্রতিক্রিয়া দেখালো না, যেন এটা শোনার জন্যই অপেক্ষায় ছিল। মৌ বলে, ভাইয়া, ওরা তোমার সাথে আলোচনা না করেই বিয়ের কথা এগিয়ে নিয়ে যাচ্ছে, তাই আমি তোমাকে জানাতে এলাম। মেরাব মৌকে পাশে বসিয়ে বলে, ওরা আমাদের বাবা মা, ওরা যা সিদ্ধান্ত নিবে তা আমাদের ভালোই হবে, খারাপ হবে না। পরক্ষণেই মৌকে বলে, ওসব ছাড়, এখন একটা কাজ করে দে তো। কি কাজ বলো? আমার মাথাটা টিপে দে তো, মাথাটা খুব ধরেছে। ঠিক আছে। মৌ উঠে দাঁড়িয়ে মেরাবের মাথায় হাত দেয়। এর একটু পরেই মেরাব নীরবতা ভেঙে নিরেট গলায় বলে, মৌ, কেউ যদি কোনো কারণ ছাড়াই তোর জীবনের সবচেয়ে প্রিয় মূল্যবান জিনিস ছিনিয়ে নেয়, তখন তুমি তাকে কি করবি? মৌ স্বাভাবিকভাবেই উত্তর দেয়, ভাইয়া, ওকে একদম মেরে ফেলব। না, মেরে ফেললে তো এখানেই সব শেষ হলো। সেটাকে ঘুরিয়ে প্রতিশোধ নিতে চাইলে কি করবি? ভাইয়া, আমি কোনো প্রতিশোধ বুঝি না, ওকে একদম মেরেই ফেলব। মেরাব মুখে বাঁকা হাসি ফুটিয়ে মনে মনে বলে, আমি এমনি মারব না, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিব। শুধু স্নেহার সাথে বিয়ের অপেক্ষা।
ওরা আমার মূল্যবান জিনিসটা যেভাবে কেড়ে নিয়েছে আমি ওদেরকে ছাড়ব না। শুধু আল্লাহ আল্লাহ করে বিয়ে পর্যন্ত যাক। আফনান মির্জা আর স্নেহা মুখোমুখি হয়ে খাবার খেতে বসেছেন। স্নেহা তার মায়ের থেকে বিয়ের কথাটা শুনে মহা খুশি। যাই হোক, যাকে পছন্দ হয়েছিল তাকে বলার আগেই বিয়ের কথা উঠে এসেছে, যার জন্য স্নেহার খুশির শেষ নেই। নাফিসা বেগম আফনান মির্জার দিকে তাকিয়ে বলেন, তোমার সাথে একটা কথা আছে। বলবো? হুম বলো। বড় ভাইজান ফোন দিয়েছিল। ভাইজান আর ভাবি ঠিক করেছে স্নেহাকে মেরাবের বুক করে ঘরে তুলবে। তুমি যদি রাজি থাকো তাহলে ওরা তাড়াতাড়ি সব করে ফেলবে। আফনান মির্জা মাথা তুলে আগে স্নেহার দিকে তাকালো। স্নেহা খানিকটা লাজুক হয়ে মাথা নত করে খেতে লাগল। আফনান মির্জা পরক্ষণেই খাবার খাওয়ায় মনোযোগী হয়ে বলেন, ঠিক আছে, আমি রাজি। ভাইজানকে সব কিছু করতে বলো। এই কথা শুনে স্নেহা আর বসল না। লজ্জা পেয়ে টেবিল ছেড়ে চলে গেল।